নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর দেব। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে তোমাদের বাংলা ভাষার প্রবন্ধটি নিয়ে বা চিঠিটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং সেখানে ব্যাখ্যাধর্মীভাবে কীভাবে প্রশ্ন এলে তার উত্তর লিখতে হবে সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি দেখে নিতে পারো। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই বাংলা ভাষার চিঠি বা প্রবন্ধ থেকে যে ধরনের এমসিকিউ আসবে প্রশ্ন, সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করেছি। প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং আশা করব এই যে কটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারে না। তাই তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং লিখে নাও। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা আসতে পারে, বাংলা ভাষা এই চিঠিটি স্বামী বিবেকানন্দ কোথা থেকে লিখেছিলেন? উত্তর হবে আমেরিকা থেকে। চিঠিটি কাকে লিখেছিলেন? সেই উদ্বোধন পত্রিকার সম্পাদক মশাইকে চিঠিটি লিখেছিলেন। এই চিঠিটি স্বামী বিবেকানন্দ কত সালে লিখেছিলেন? এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। 1900 সালে 20 ফেব্রুয়ারি। চিঠিতে কোন যুগের কথা বলা হয়েছে যেখানে সংস্কৃত বিদ্যা থাকার জন্য সাধারণ ও পণ্ডিতদের মধ্যে ব্যবধান ঘটে? দেখো, চিঠিটি শুরুই যখন হয়, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, সেখানে বিবেকানন্দ লিখছেনই যে প্রাচীন যুগে সংস্কৃত ভাষার প্রাধান্য থাকার ফলে সেই ভাষায় বিদ্যা শিক্ষা লাভ করত যে সমস্ত বিদ্বানরা, তাদের সঙ্গে সাধারণ মানুষের একটা পার্থক্য করতো। তাহলে প্রাচীন যুগে স্বামীজির মতে কোন ভাষার কথা বলা উচিত? চলিত ভাষায় কথা বলা উচিত। এই যে আমরা যে ভাষায় কথা বলছি সেই ভাষাতেই কথা বলা উচিত। ভাষার কি কি গুণ থাকা উচিত? ভাষার কি কি গুণ থাকা উচিত? শক্তিশালী ও সহজ গুণ। এরপর যে কোশ্চেনটা আসবে যে ভাষাকে কিসের মতো হতে হবে? ভাষাকে ইস্পাতের মতো হতে হবে। এবং কেন ইস্পাতের মতো হতে হবে? যাতে সেই ভাষার গুণে এক চোটে কেটে ফেলে, কাঠ হোক লোহা হোক, কিন্তু তার দাঁত যেন না ভাঙে। এই লাইনটা বলা হয়েছে। তো ইস্পাতের মতো হতে হবে। কিসের মাধ্যমে ভাষার পরিবর্তন সম্ভব বলে স্বামীজি মনে করেছেন? রেল ও যোগাযোগের উন্নতির মাধ্যম হলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভাষার উন্নতি সম্ভব বলে মনে করেছেন। কোন অঞ্চলে ভাষা মানুষের প্রধান হয়ে উঠবে? বিবেকানন্দ বলেছেন যে একমাত্র পশ্চিমবঙ্গে কলকাতার যে ভাষাটায় মানুষ লেখেন, যে ভাষাটা সরকারিভাবে প্রয়োগ করা হয়, সেই ভাষাটাকেই তিনি প্রাধান্য দিচ্ছেন। এরপর ভাষার প্রধান কাজ কি? ভাষার প্রধান কাজ হলো ভাব প্রকাশ করা। চিঠিতে লোকহিতায় এসেছিলেন এমন কিছু মহাপুরুষদের তিনি নাম করেছেন। সেই মহাপুরুষের নামগুলো কি কি? মনে রাখতে হবে 3 জন মহাপুরুষের নাম করেছেন। একজন হলেন গৌতম বুদ্ধ, চৈতন্যদেব এবং রামকৃষ্ণ। ভাষার উন্নতির কিসের লক্ষণ? জাতির উন্নতির জন্য এটা করা হয়েছে। কোন ভাষা ধীরে ধীরে শক্তিশালী ও চারিদিকে ছড়িয়ে পড়ছে? আবারও বললাম, কলকাতার ভাষা। কোন উপায়ে পূর্ব পশ্চিম বাংলার ভাষার ব্যবধান দূর হবে? রেল ও যাতায়াত সুবিধার মাধ্যমে। ভাষার কাজ কি? এই যে আমরা ভাষা বলি, বাংলা ভাষা হোক বা ইংরাজি ভাষা হোক বা যে কোনো ভাষা হোক, আসলে এই ভাষা আমরা প্রথমে চিন্তা করি, আমরা কিছু ভাবি, সেইটা আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি। তাহলে চিন্তার বাহক, ভাষার কাজ হলো চিন্তার বাহক। কোন ভাষা স্বাভাবিক বিকাশের বাধা হয়ে দাঁড়ায়? পণ্ডিতদের কঠিন ভাষা, অর্থাৎ কৃত্রিম ভাষাগুলোই কিন্তু স্বাভাবিক বিকাশের বাধা হয়ে দাঁড়ায়। ভাষার বিকাশ কিসে হয়? ভাষার বিকাশ সবসময় হয় চলিত ভাষায়। বইয়ের ভাষা ও মুখের ভাষা এক করতে হলে কোন ভাষাকে প্রাধান্য দিতে হবে বলে বিবেকানন্দ উল্লেখ করেছেন? সেটা হলো কলকাতার ভাষা। কোন ভাষা ত্যাগ করলে জাতীয় জীবনে উন্নতি হবে? সংস্কৃত মিশ্রিত ওই কঠিন ভাষা বা দুর্বোধ্য ভাষাকে ত্যাগ করতে হবে। কলকাতার ভাষা কেন চারিদিকে ছড়িয়ে পড়বে? তার কারণ হলো এটি প্রাকৃতিকভাবে শক্তিশালী ও গতিশীল ভাষা। ভাষার সঙ্গে আর কি পরিবর্তন হয় বলে উল্লেখ করা হয়েছে? সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়। ভাষাকে কিভাবে ব্যবহার, এখানে ভাষা স্পেলিংটা ভুল হয়েছে, ভাষা স্পেলিং মূর্ধন্য ষ আকার হবে। আচ্ছা, ভাষাকে কিভাবে ব্যবহার করা উচিত? সাধারণ মানুষের বোঝার উপযোগী করে।
সবসময় সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেইভাবেই ভাষাকে ব্যবহার করা উচিত। প্রাচীনকালে কোন কোন শাস্ত্রের ভাষা স্বাভাবিক এবং সহজ ছিল বলে উল্লেখ করেছেন? এটা একটু মনে রাখতে হবে। দুটো শাস্ত্রের উল্লেখ করেছেন স্বামীজি। সেই শাস্ত্র দুটির নাম হলো শবস্বামী রচিত মীমাংসা ভাষ্য এবং পতঞ্জলি মহাভাষ্য। তাহলে কি মনে রাখতে হবে? শবস্বামীর রচিত মীমাংসা ভাষ্য এবং পতঞ্জলির মহাভাষ্য। ভাষার পরিবর্তনের সঙ্গে কিসের তুলনা করেছেন? ভাষার পরিবর্তনের সঙ্গে নদীর তুলনা করা হচ্ছে। কেন? কারণ নদী সবসময় বহমান, নদী যেখানে থেমে যায় নদী সেখানে শেষ হয়ে যায়, তাই নদী সবসময় বয়ে চলে। ভাষাও বহমান এবং নদী বয়ে চলতে 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 একটা বাঁক ফেরে, যখনই সে বাঁক ফেরে তখন সেটাকে আধুনিক বলা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই নদীর বাঁক ফেরাটাকে আধুনিক বলে উল্লেখ করেছেন। ঠিক সেরকম ওই নদীর সঙ্গে তুলনা করে বিবেকানন্দ ভাষাকেও পরিবর্তনের সঙ্গে তুলনা করা হচ্ছে, কারণ ভাষাও বিবর্তনের সঙ্গে সঙ্গে মানে গতির সঙ্গে সঙ্গে বিবর্তন হয় এবং বাঁক ফেরে। কোন ভাষাকে গদাই লস্করি চাল বলা হয়েছে? আমি গদাই লস্করি শব্দের অর্থের আগেই বলেছি যে ধীরে ধীরে যারা চলে, যেটা চলে বা যে কাজ হয় তাকে গদাই লস্করি বলা হয়ে থাকে। সংস্কৃত ভাষাকে গদাই লস্করি বলা হচ্ছে। ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, কোন ভাষার কথা বলা হয়েছে? ওই এক চাল বলতে এটা আসলে সংস্কৃতর ভাষার কথা বলা হয়েছে। এবং ওই এক চালটা আসলে কোন চাল? গদাই লস্করি চাল। এটা মনে রাখতে হবে। কোন দেশে স্থানে স্থানে রকমারি ভাষা রয়েছে? এটা ইম্পর্টেন্ট। কোন দেশে স্থানে স্থানে রকমারি ভাষা রয়েছে? বাংলাদেশে। কেন? এর আগেও বলেছিলাম যে আমাদের যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা অনুসারে, ভৌগোলিক অবস্থান অনুসারে, সমাজ ব্যবস্থা অনুসারে কিন্তু ভাষা বাংলা ভাষায় হয়, কিন্তু বাংলা ভাষার ধরনটা পাল্টে যায়, যেটাকে বলা হচ্ছে উপভাষা। সেই উপভাষার কথাই বলা হচ্ছে। বাংলাদেশে এত রকমারি ভাষার মধ্যে বিবেকানন্দ কোন ভাষাকে গ্রহণ করতে বলেছেন? আসলে কলকাতার ভাষাকে, যেটাকে আসলে রাঢ়ী উপভাষা বলা হচ্ছে। রাঢ়ী উপভাষা বলা হচ্ছে। সমস্ত দেশের কল্যাণের জন্য কোন ভাষাকে ভুলতে হবে? এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। কোন সমস্ত দেশের কল্যাণের জন্য কোন ভাষাকে ভুলতে হবে? নিজের জেলা বা গ্রামের ভাষাকে ভুলতে হবে। ভুলতে হবে মানে প্রাধান্য না দিয়ে, মানে ভুলে যাওয়া মানে একেবারে ভুলে যাওয়ার কথা বলছে না, মানে কথা বলুক কিন্তু দেশের কল্যাণের জন্য কলকাতার ভাষাটাও যেন মানুষ শিখে নেয়, তাহলেই দেশের উন্নতি হবে। সংস্কৃত ভাষায় কিসের বেশি প্রাধান্য পাওয়া গেছে? বিশেষণ, সমাস এবং শ্লেষ। ওই যে দুরাদয় চক্করিণী ভস্য তন্মী দমালু তালিবন রাজিনীলা আভাতি বেলা রাশি, এই যে একটা সমাসবদ্ধ অনেক বড় পদ এবং যেখানে বিশেষণের প্রচুর ব্যবহার, এটা সংস্কৃত ভাষায় বেশি দেখা যায়, যেটাকে কৃত্রিম করে তোলে, অস্বাভাবিক করে তোলে। তাই বিবেকানন্দ এটাকে খারিজ করতে বলেছেন, প্রাধান্য দেননি এবং চলিত বাংলা ভাষাকেই প্রাধান্য দিয়েছেন।